প্রথম হয়তো আসলো, তারপরে আস্তে আস্তে বিষয় সেটা না। এই ধরনের সংগঠনগুলা নেতৃত্ব এবং ওই যে আরেকটা জিনিস বলবো যে হিসাবপাতি যেটা মানে স্বচ্ছতা থাকতে হবে, লেনদেনের স্বচ্ছতা 100% রাখতে হবে। এবং তোমরা এক কাজ করতে পারো, তোমরা বছরে একটা অডিট টিম করবে, ইন্টারনাল অডিট, যাতে করে এখানে কয় টাকা আসলো আর কয় টাকা খরচ হইলো এটা যাতে দেখা হয়। আর আরেকটা জিনিস তোমাদের এটা নিজেরা করলে হবে না, রেজিস্ট্রেশন দরকার, সরকারি রেজিস্ট্রেশন দরকার। এটা ঠিক আছে, সরকারি রেজিস্ট্রেশন লাগবে এবং সেটার জন্য তোমাকে চেষ্টা করতে হবে যাতে করে সমবায় অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর থেকে ওখানে যোগাযোগ করে এটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে যাতে এটা টিকা থাকে, সরকারি এর মধ্যে থাকে, নিবন্ধনের মধ্যে থাকে, সেটা ব্যবস্থা করতে হবে। আমি আর কোনো বাড়াইতে চাই না। আমি এখানে এই আগে এবং তার হাজবেন্ড আছে, আরো যারা এখানে আসছে সবাইকে ধন্যবাদ জানাই আমার ওনাদের বক্তব্যের আগে আমি কিছু কথা বলি, কারণ আপনাদের সম্বন্ধে অবগত না। ধন্যবাদ ফারুক আহমেদ সরকারকে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কিছু বলবেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ এস.এম. আব্দুল হামিদ ভাই। আলহাজ এস.এম. আব্দুল হামিদ ভাই। তার আগে আমি একটা কথা বলি ওনার সম্পর্কে। ওনার ছেলে সুলাইমান শাম, উনি বলেছেন মানুষের টাকা হলে মানুষ সিঙ্গাপুরে যায়, থাইল্যান্ডে যায়, কক্সবাজারে যায়। আমার আব্বা হাতে টাকা হলে উনি গ্রামের বাড়িতে আসে মানুষের সেবা করার জন্য, মানুষকে কিছু দিয়ে দেওয়ার জন্য। কিছুদিন আগে ওনার চোখের অপারেশন হয়েছে, ওনার চোখে খুব দামি লেন্স লাগানোর কথা ছিল, আমি ব্যক্তিগতভাবে জানি। উনি আমাকে বললো, দেখো আমি যদি এই টাকাগুলা সেভ করে প্রতিষ্ঠানের জন্য দিতে পারি ভালো হবে। উনি মাত্র 35,000 টাকা দামের লেন্স লাগে আর বাকি টাকা এই অর্গানাইজেশন দিয়ে দিয়েছে। এই যে ওনাদের মনোভাব, এই যে ওনাদের ত্যাগ, এই কারণে আমরা ওনার ত্যাগের কথা আমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ডাক্তার মির্জা সাহেবের মতোই জনদরদি এস.এম. আলহাজ আব্দুল হামিদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অনেক কথাই আছে, কিন্তু সব খুব সংক্ষেপ করতে হবে। ওনারা খুব ব্যস্ত লোক, ওনারা খুব দামি লোক, ওনারা যেখানে আসছে সময় দিচ্ছে, এই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে, আমার সমাজ উন্নয়নের পক্ষ থেকে ওনাদের আন্তরিক ধন্যবাদ। আরো যারা আসছে মেহমান, বিশেষ করে ডিজি সাহেব, উনি যে আমার এখানে আসেন, আমি এই জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফারুক বাবার কথা বলবো না, কিন্তু ওনাকে যখন ডাক দিই উনি তখনই আসেন। এর আগে কয়েকবার ডাক দিছি, উনি আসছেন, উনি দেখে গেছেন, বলে গেছেন। উনি যে কথাটা বললেন অডিট, আমরা সমাজ কল্যাণ অফিস থেকে প্রতি বছর অডিট করে, অলরেডি 1 বছরের অডিট হয়ে গেছে সমাজ কল্যাণ থেকে, উপজেলা থেকে। আমরা চাবো এটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার জন্য, কিন্তু এটা দীর্ঘমেয়াদী প্রসেস। আমরা অনেক টাকা পয়সা খরচ করছি রেজিস্ট্রেশনের জন্য, কিন্তু শেষ পর্যন্ত আমরা পার হইতে পারিনি। ঢাকা থেকে এসবি অফিস থেকে, এসবি অফিস বিভিন্ন তথ্য চাইলেও আমরা, ওনারা 1.5 বছর আমাদের এখানে ঘুরছে, এই লোক আসছে, ওই লোক আসছে, আলিহাদের থেকে আসছে, টাঙ্গাইল থেকে আসছে, ঢাকার থেকে আসছে, কিন্তু ওনারা যা চায় সেটা তো আমরা দিব না। তার এটা হলো সত্যের সংগঠন, এখানে কোনো 2 নম্বরই নেই। আমি 2 নম্বরই করে এটাকে রেজিস্ট্রেশন করাবো, তার কারণ নিজের টাকা দিয়ে চালাই। এখানে আমার টাকার থেকে ঘুষ দেওয়া রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই। যে প্রসেস করার দরকার, উপজেলা থেকে আমরা একটা ছাড়পত্র পেয়েছি, ডিস্ট্রিক্ট থেকে একটা ছাড়পত্র পেয়েছি, সেইটার বিনিময়ে আমরা চালিয়ে যাচ্ছি। এই সংগঠনটা করার মূল উদ্দেশ্য হলো হতদরিদ্র মানুষের যদি কিছু করতে পারি। একটা উদাহরণ দেই, একটা উদাহরণ থেকে এই সৃষ্টি। আমার এক চাচাতো ভাইয়ের বউ হাসপাতালে ভর্তি হলো, ঠিক আছে, মাথার টোপ পড়ে। উনি, আমি টাকা পয়সা দিলাম, হাসপাতালে খরচ দিলাম, এটাও 18 সালের কথা। উনি বাড়িতে এসে একটা ঈদ হলো, ঈদ রোজার ঈদে ওনাদের ফ্যামিলি থেকে প্রস্তাব করা হলো যে ওই ঈদগাহ মাঠে গামছা বাঁধবে বা রুমাল বাঁধবে, সবাই দান খরচ করবে। আমার বড় ভাই আমাকে ডেলিভারি কথাটা বললো, আমার খুব খারাপ লাগলো, এত টাকা পয়সা দিতে পারি হাসপাতালে। তারপরে বলে দিলাম যে বললাম মেডিসিনের দোকান ফ্রি করে দাও, যত মেডিসিন লাগবে দিব, এবং প্রতি মাসে তার 1000 টাকা করে দিছি। 1000 টাকা প্রতি মাসে পারেন, তবু যেন কারণ আমার কোনো আত্মীয় স্বজন
ভিক্ষাবৃত্তি করতে না যায়, এটা আমার জন্য অসম্মানজনক। আমার যে কোনো আত্মীয় সমস্যায় পড়লে আমাকে টেলিফোন করলে আমি সাহায্য করার চেষ্টা করি। ইতিমধ্যেও এক আত্মীয় 1,90,000 টাকা সুদে ছিল, মানুষটাকে বিরক্ত করে দিয়ে দিছি। আরেক আত্মীয় আবাদ করবে, টাকা নাই, আবাদের টাকা নাই, কত টাকা? 10,000 টাকা দিয়ে দিছি। আরেক আত্মীয় বিদেশে যাবে, 25,000 টাকা শর্ট পড়ছে, আমি আর আমার ছেলে আসলাম, বললাম ঠিক আছে দিয়ে দিলাম। আসল কথা হলো এটা করছি মূলত আমার যত হত দরিদ্র গরিব মানুষ আছে তাদের যেন কারোর কাছে চিকিৎসার জন্য টাকা চাইতে না হয়। চিকিৎসা যত টাকা লাগে আমি দিব, আমার এই সংস্থা দিব। এই সংস্থাটা করছি হত দরিদ্র মানুষের জন্য। আরো কি করছি, এই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, ইতিমধ্যে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা 5,000, 5,000, 10,000 টাকা তাৎক্ষণিক দিয়ে দিচ্ছি। তাৎক্ষণিক ভাবে এখানে আমার বলা আছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে তোমরা দিবে। তারপরে কয়েকদিন আগে এক লোকের বাচ্চা হয়েছে, বাচ্চার চোখ ফুটে দেয়, তার জন্য 10,000 টাকা দিয়েছে। আসাম নামে এক ছেলে আছে, এখানে স্ট্রোক করলো, ঢাকায় নিয়ে ভর্তি করলো, এই সংস্থা থেকে 10,000 টাকা দিই। এই যে সর্বেশ আছে, সর্বেশের মেয়ের জামাই ঢাকায় নিয়ে ভর্তি হলো, 10,000 টাকা। ক্যান্সার রোগী পড়ছে, বহু লোক নিয়ে আমরা চিকিৎসার জন্য টাকা দিই, ক্যাশ টাকা। বিয়ের জন্য টাকা দিছি, লেখাপড়ার জন্য টাকা দিই। ইতিমধ্যে আমি আসার আগে আমার এক আত্মীয় ঢাকায় পড়ালেখা করে, ফর্ম ফিল আপ করো মেট্রিক, তার 5,00,000 টাকা লাগু দিতে পারে না, দিয়ে দিলাম। সমস্যা কি? আমি হাত পাততাম একটি মানুষের কাছে হাত পেতে, মানুষের কাছে ধার দেনা করে, আমার ভাইয়েরা, আমার বাপেরা, আমরা জাকাতের টাকা নিয়ে আমি লেখাপড়া করেছি, জাকাতের টাকা। সেই লোক আমি যখন জাকাত দিতে পারি, সমস্যাটা কোথায়? আমি তো একসময় জাকাতের টাকা নিয়ে লেখাপড়া করেছি, আমি সেই লোক এখন জাকাত দিব, আমি তো আর জাকাত খাবো না। আমি একটা ঢাকাতে মাদ্রাসা 250 ছেলে মেয়ে পড়ে, ওইটার আমি প্রশাসক, ওইটা জাকাতের টাকা হতে ফেরতার টাকা বিভিন্ন অনুদান উঠে। ওই মাদ্রাসায় আমি এক কাপ চা খাই না। কেন খাই না? যেখানে মানুষ দান খরচ করে জাকাতের টাকা, ফেরতার টাকা, আমি তো আর জাকাত ফেরতার খাওয়ার পর্যায়ে করি না। অতএব আমি মাদ্রাসাতে এক কাপ চাও খাবো না। যেদিন থেকে আমি দায়িত্ব নিছি, আমি কি করি? মাদ্রাসায় দিয়ে পকেট থেকে টাকা বার করে দিই, চাটা নিয়ে আসো, টিচারদের সহ কমিটির জন্য খাওয়াই, কিন্তু আমি কখনো খাই না, কারণ আমার জাকাত খাওয়ার মতো পর্যায়ে আল্লাহ আমাকে রাখে না। আমি যদি এখন জাকাতের 1 টাকাও খাই, সেটা আমার জন্য গড় হালাল হবে। অতএব হালাল ব্যক্তি গড় হালাল করা যাবে না। তারপরে মামা যেটা বললো যে এখানে নিয়মিত আমরা সবকিছু আছে, আমরা যে কমিটি করেছি, নির্বাচনের মাধ্যমে করেছি, সেই নির্বাচন আমার উপজেলা থেকে অ্যাপ্রুভিত হয়েছে, পাস করাইতে হয়েছে। আমরা প্রতি 3 মাস পর পরে বড় ধরনের মিটিং করি, প্রতি মাসেই তো হয়, তারপরে 3 মাস পর পর আমাদের একটা মিটিং হয়, আলোচনা হয়। আমরা কমিটির সিদ্ধান্ত ছাড়া কোনো কিছু করি না। আমার এখানে সবচেয়ে মজার ব্যাপার, আপনারা খুশি হবেন, এইখানে যে অ্যাকাউন্ট, লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে, 1টা টাকারও আমি স্বীকৃতি না। আমি এই কয়েক বছরে 16 লক্ষ টাকা আমার নিজের থেকে দিছি, কিন্তু 1টা টাকারও সিগনেচারি নেই। সিগনেচারি হলে গ্রামের সাধারণ 3 জন মানুষ, তাদের যেন উপলব্ধি হয় যে আমাদের তো সব দিয়ে দিছে। আমি এই যে মাসিক খরচ হয়, একটা রিকুইজিশন হয় যে কত টাকা লাগবে এই মাসে, সেটা তাদের কাছে যায়, তারা ওইটা দেখে চেক সিগনেচার করে আমাকে জানায় যে এই মাসে 30,000 টাকা লাগবে, 25,000 টাকা। এই যে আমাদের অর্থ সম্পদ একজন, আরেকজন ওই যে নজু, আরেকজন ওই হজরত, এই 3 জনের নামে আমরা অ্যাকাউন্ট দিয়ে দিছি। আমাদের ব্যাংকিং ছাড়া একটি পয়সা খরচ হয় না, যত টাকা ব্যাংকের মাধ্যমে খরচ হয়েছে। অনেক সময় ক্যাশ টাকা খরচ হয় কোনটা, যেমন আমি 70,000 টাকা কম্বল পাঠাইছি, এর মধ্যে আমি 70,000 টাকা সে টাকা ব্যাংকে যাবে, যেহেতু ঢাকা থেকে আমি কিনছি, আমি কিনা কুরিয়ার সার্ভিসে চালান পাঠাই দিছি, সেখান থেকে আজকে আল্লাহর রহমতে আমরা ডিস্ট্রিবিউশন করি। আমরা এই কম্বলে হয়তো কার রোজগার হবে না, হত দরিদ্র একটা মানুষের যদি কল্যাণ হয়, সেটাই আমাদের জন্য কল্যাণ, একটা মানুষের। তারপরে এই আবার অত্যন্ত ভালো মানুষ মির্জা সাহেবের কথা কি বলবো, ওনার কথা বলে আমি শেষ করতে পারবো না। ওনার সাথে একদিন চালান আসলাম, উনি বললো সবাইকে শিক্ষিত করো। মুরগির বাচ্চা ছিল, মুরগি আপনি জানেন তো যে বাচ্চা সিলে নিবার যায়, তখন মুরগি করে কি পাখা খুলে বাচ্চাগুলো পাখার নিচে ঢুকে। মির্জা সাহেব আমাকে বললো যে মানুষকে শিক্ষিত করে তোলো, দেখবা ওই মুরগির বাচ্চাও একটা সময় মুরগির বাচ্চা টোকে খায়, ওই ছেলেও লেখাপড়া শিখলে তারটা সে টোকে খাবে, তাকে কারো সাহায্য করতে হবে না। অতএব আমাদের সবারই উচিত, মির্জা সাহেবের শিক্ষক ছিলেন আমার অত্যন্ত শ্রদ্ধার লোক। উনি সবচেয়ে বড় কথা, আমি যত রুগী পাঠাইতাম আমার ভিজিটিং কার্ডের পিছে সিগনেচার করে, উনি 1টা পয়সা ফি নিত না।
যত বড় অপারেশন হোক আর জোর হোক ফ্রি করে দিল। কালীহারিতে একটা হাসপাতাল উদ্বোধন হলো দিলাবাড়ি, উনি প্রধান অতিথি, আমি বিশেষ অতিথি। আমি ওনার বিরুদ্ধে 1.5 ঘন্টা বক্তৃতা করছিলাম। জ্বরে ধরে বললো যে আমার আত্মীয় যথার্থই বলছে। আমি বলছিলাম যে আপনি মারা গেলে কালীহারির যদি 1000 লোক 2000 লোক না কান্দে আপনি মৃত্যু পিতা, আপনার কাঁদতে হবে মানুষের, এই কাজ করতে। তখন বললো যে তুমি যত লোক পাঠাবা আমি একজনের থেকে ফ্রি নেবো না, নেও নেই করুন। যে কোনো সময় যেটা বলতাম উনি করতো। গ্রামের অনেক মানুষ যাই আমার বিরুদ্ধে বলতো, তুমি তার কথায় সব দিয়ে দাও, আমার কোথায় কিছু দাও না কেন? বলে ওর কথায় কি জন্যই দাও জানো, ওই যদি 500 টাকা দেই আর 100 টাকা বইরা 600 টাকা খরচ করবে, আর তোমার কাছে 500 টাকা দিলে 250 খাবা 250 করবা। এই যে সংগঠন করছে এখানে, আল্লাহর রহমতে কিসম করে বলতে পারি 1 পয়সার কোনো করাপশন নেই, সাদা হিসাব। প্রত্যেক মাসের হিসাব হচ্ছে, সভাপতি, সেক্রেটারি, অর্থ সম্পাদক খাতায় সই করতেছে। এবং আপনাকে দেখাইলে খুশি হইতে, প্রত্যেকটা ডেবিট কার্ডের ভাউচার আছে, প্রত্যেকটা ভাউচারের সাথে একটা কার্ড লাগানো হয়েছে, কি বাবদে খরচ হয়েছে, কে কিনছে, কোন দোকান থেকে কিনছে, এবং সেইটার মধ্যে অর্থ সম্পাদক, সাধারণ সম্পাদক, সভাপতি, এই 3 জনের সই করতে হবে। 3 জনের সই ছাড়া হবে না, 3 জন সই করতে হবে। আমরা 100% স্বচ্ছতা এখানে রাখবো, কোন রকম যেন স্বচ্ছতার বাইরে না। আমরা 20টা প্রোগ্রামের উপর কাজ করি, এই যে গেলে আছে আমার কাছে, আমরা 20টা। তার মধ্যে সবচেয়ে বড় কাজ হলো আমার এখন এই যে বিনা পয়সার চিকিৎসা, ডক্টর মির্জা সাহেবের নামে যেটা করেছি, ওনার স্মরণ রাখার জন্য দেখেন ওই যে ওনার ছবি ঝুলন্ত রাখছি, বাইরে ওনার ছবি, অফিসে ওনার ছবি, সব জায়গায় ওনার ছবি, ঢাকা বাসাতে আমার বাসায় ওনার ছবি, সব জায়গায় ওনাকে আমরা ওনাকে অন্তরে ধারণ করেছি, মুখে না, অন্তরে ধারণ করেছি। বাংলাদেশে কেউ কারোর জন্য 10 টাকা খরচ করে না, আর আল্লাহর রহমতে ওনাকে স্মরণ করি বিদায়ী আমরা লক্ষ লক্ষ টাকা এখানে খরচ করতেছি। এই যে আজকে গরিবদের আমরা কম্বল দেব, ৭৪,০০০ টাকার কম্বল কিনে আনছি, এটা একটা বিরাট ব্যাপার না, তাই না? তারপরে এটা যখন করি, ওনার ছেলে ফয়সাল সাহেবের সাথে আমার কথা হয়, উনি দেয় কিভাবে নাম লিখবো, কি করবো, উনি কি কিছু করে। তারপরে ওনাকে কে কি বলছে না করছে উনি একটু ইগনোর করে, আমি আর ওনার সাথে তেমন যোগাযোগ করি, যেহেতু ইগনোর করে থাক, ওনার মতো উনি, আমার মতো আমি। কিন্তু এই আপা সব সময় আমার সাথে যোগাযোগ আছে। আমি বলছি আপনি একবার আসেন, দেখেন। আমার ঢাকা বাসাতেও গেছিল, ওখানেও যারা যারা এদের সাথে সম্পৃক্ত প্রত্যেককে আমি নিয়ে আসছিলাম। এক একজন, কেউ ইন্ডাস্ট্রির মালিক, কেউ ডাইরেক্টর, অমুক সব হায়ার লেভেল, এসপি, সেক্রেটারি, এই ধরনের লোক আসছিল। উনি দেখলাম তো খুশি হয়েছে লোকগুলো, আর আপনি আলোচনাগুলো করছে আমির সাহেব সম্পর্কে, ডক্টর মির্জা সাহেব সম্পর্কে, তাও তো খুশি। হ্যাঁ, আমরা প্রত্যেকটা ভাউচার, প্রত্যেকটা সবকিছু আমরা স্বচ্ছ রাখার চেষ্টা করবো। এখানে কারণ হলো আমার পয়সাকে আমি চুরি করবো, আমার পয়সাকে আমি চুরি করবো। 22 লক্ষ 48,134 টাকা আজ পর্যন্ত আমাদের জমা হয়েছে। তার মধ্যে সদস্যদের জমানো টাকা 3,75,000 টাকা, এই টাকা আমরা খরচ করি না। এই সদস্যদের টাকা 100 টাকা করে মাসে, তার মধ্যে 27 জন গরিব মানুষের টাকা প্রতি মাসে, এই টাকাটা আমি দিয়ে ব্যক্তিগতভাবে, যাতে যারা গরিব তারা 100 টাকা দিতে পারবে না, তাদের যদি 10 বছরের টাকা জমা হয় তাহলে একটা বিরাট ফান্ড হবে, সেই টাকাটাও আমি দিয়ে দিই। আমার কিছু আত্মীয় আছে, 10 জন আত্মীয় আছে, তারা টাকা দিয়ে সদস্য হইতে চায় না, সেই 10 জন আত্মীয়র টাকাটাও আমি দিয়ে দিচ্ছি। প্রকাশ্যে বলছি, নাম বলবো না, আত্মীয়র টাকাগুলো আমি দিয়েছি। এক এক আত্মীয় বড় বড় চাকরি করে, ভালো পজিশন আছে, কিন্তু 100 টাকা দিতে তার গায়ে লাগে, সেই 100 টাকাও আমি দিয়ে দিচ্ছি। তবু তোমরা সদস্য থাকো, আমার সাথে সম্পৃক্ত থাকো, আমার সাথে সম্পৃক্ত থাকো, টাকাটা আমি দিচ্ছি, সমস্যা নেই। আজকেও এই ডিসেম্বর বন্ধ চাঁদা আমরা ক্লিয়ার করে দেবো, তাতে আমাকে 19,000 টাকা তাদের বাবদ জমা দিতে হবে। এই যে 19,000 টাকা আমি পকেটে নিয়ে আসছি, এই 19,000 টাকা ওই গরিব এবং আত্মীয় যে 19,000 টাকা সেটাও আমি জমা দিই। তবুও আমি চাচ্ছি যে আমার আত্মীয় স্বজনটা আমার সাথে সম্পৃক্ত থাকে। আসলে স্বচ্ছতা না থাকলে কিছুই হয় না, জবাবদিহিতা থাকতে হবে, থাকতে হবে। কারোর যদি কোনো জানার থাকে, বলার থাকে, আইসেন, অফিসে বাউচার আছে, সব কিছু আছে, দেখা যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি বেশি কথা বলবো না, অল্প কথা বলে শেষ করে দিব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এখানে আসছেন। আর প্রতি শুক্রবারে হয়তো আরেকটা কথা বলে যাই, ওষুধ আমরা যতটুকু পারি চেষ্টা করি,
ওষুধ যত রকমের চেষ্টা করি, অনেক সময় ওষুধ দেওয়া হয় নাও হতে পারে, ফান্ডের ব্যাপার আছে। হ্যাঁ, ফান্ড ব্যবহার দরকার। আমরা আমার এই আবার শুধুমাত্র ডাক্তারের টাকা দেবে, ডাক্তারের টাকা দেবে। ওনাকে যদি আমার টাকা চাই তাহলে বলবে আমি লুবি, আমি চাবো না। উনি দেখে গেলে, বুঝে গেলে, শুনে গেল, ওনার যদি সদিচ্ছা হয় উনি দিবে, আর সদিচ্ছা না হলে দিবে না, কি আবার। কিন্তু প্রেশার দেবো না, আমরা প্রেশার দিব না, প্রেশার দিব দূর করে বলবো না আবার দিতেই হবে, দিতেই হবে। তা দেখে গেল, বুঝে গেল, শুনে গেল, এটা ভালো চলুক, ভালো হোক, এই দোয়া করি। সবাই ভালো থাকে, সুস্থ থাকে। বিশেষ করে এই আপা এবং ভাইজানকে অনেক অনেক ধন্যবাদ। সুদূর আমেরিকা থেকে তারা আসছেন, অন্তত মাটির টানে আসছেন। তারা এই মাটির সাথে আমাদের সম্পর্ক আছে। মাটির টানে আসছে, আত্মীয়তার টানে আসছে। ঠিক আছে, দাদা সকলকে ধন্যবাদ। আপনারা আসছেন, কষ্ট করে বসেন, ওনাদের কত মূল্যবান কথা শুনে। ধন্যবাদ। আপনার